আসসালামু আলাইকুম। শ্রীমন মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। উপস্থাপনায় আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা যথেষ্ট সচেতন, তাই না? এই সচেতনতার কারণে আমরা এখনো পর্যন্ত সুস্থ আছি। আর এই ধারাবাহিকতা যেন আমাদের থাকে, সেই জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। আমরা সবসময় সচেতন থাকবো। আমাদের সরকার কর্তৃক যে মূল অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, সেটার জন্য আমরা কি করছি, ক্লাসগুলো পুনরায় তোমাদের সাথে আবারও করছি, তাই না? সেই ক্লাসগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং অ্যাসাইনমেন্টগুলো খুব ভালো করে লেখার চেষ্টা করবে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব নীলনদ আর পিরামিডের দেশ। নীলনদ আর পিরামিডের দেশ তোমরা এর ক্লাস করেছো, তারপরে আমরা আরো একবার ক্লাসটা করব। দেখো, নীলনদ আর পিরামিডের দেশ লিখেছেন সৈয়দ মুজতবা আলী, যার জন্ম হচ্ছে 1904 সালে, মৃত্যু 1974 সালে। তাহলে আমরা সৈয়দ মুজতবা সম্পর্কে আরো তথ্য জানবো। কিন্তু আমরা প্রথমে জেনে নিলাম সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেছে 1904 সালে এবং মৃত্যুবরণ করেছে 1974 সালে। আমরা আজকে নীলনদ সম্পর্কে বিস্তারিত জানবো। আজকে অধ্যায় পড়ার পরে আমরা কি শিখবো একবার লক্ষ্য করো। মিশরীয়দের জীবনযাত্রা সম্পর্কে বর্ণনা করতে পারবো। মিশরীয়রা কেমন ভাবে তারা চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, এই সমস্ত কিছু আজকে আমরা নীলনদ আর পিরামিডের দেশে পড়বো। কায়রো শহরের বর্ণনা, কায়রো শহর সম্পর্কে আলোচনা করতে পারবো। কায়রো শহর কেমন, সেখানে কি কি হয়, সেখানকার মানুষজন কেমন, সেটা আমরা বলতে পারবো। আলোচনা করলে তোমরা জানতে পারবে বা শিখতে পারবে। মমি সম্পর্কে তোমরা বলতে পারবে, আর পারবে মিশরের সৌন্দর্য সম্পর্কে লিখতে। তাহলে আমরা আলোচনায় চলে আসি। আজকে আমাদের যা যা আলোচ্য বিষয় তোমরা একবার খাতায় উঠিয়ে নিবে। পাঠের উদ্দেশ্য, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, বানান সতর্কতা, শব্দার্থ, মূল্যায়ন। আমরা আজকে জানবো পাঠের উদ্দেশ্য, কি উদ্দেশ্য আমরা এটা পড়বো, আর লেখক সম্পর্কে জানবো, পাঠটা আমরা একবার জেনে নিব। তোমরা আলোচ্য বিষয়গুলো খাতায় সুন্দর করে তুলে নিবে। এবার আসি আমরা পাঠের উদ্দেশ্য। নীলনদ আর পিরামিডের দেশ, এটা কেন পড়বো আমরা, কি কারণে পড়া লাগবে আমাদের? নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী বা অন্য কোনো দেশের সংস্কৃতির পরিচয় দিতে পারবো। সংস্কৃতিটা কারো একরকম হয় না, হয় কি বিভিন্ন দেশে বিভিন্ন রকম সংস্কৃতি থাকে, আর সেটা জানার জন্যই আজকে আমরা নীলনদ আর পিরামিডের দেশ পড়বো। আর এই উদ্দেশ্যই পড়বো যেন আমাদের আশপাশের দেশ, যেমন মিশর, তারপরে ভারতীয়রা, সুদানিদের কেমন চেহারা, নিগ্রোরা কেমন, এই সমস্ত কিছু, তাদের চলাফেরা, এই সমস্ত কিছুই আমরা আজকে পাঠ শেষে জানতে পারবো। কবি পরিচিতি। আমরা জেনেছি আমাদের নীলনদ আর পিরামিডের দেশ লিখেছে সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী আসামের করিমগঞ্জে 1904 সালে জন্মগ্রহণ করেন। আসামের করিমগঞ্জ, তাহলে কোন জায়গায়? আসামের করিমগঞ্জে 1904 সালে জন্মগ্রহণ করে। শ্রেষ্ঠ রম্য রচনা ও অন্যান্য গদ্যশৈলীর স্রষ্টা। তিনি রম্য রচনা করতেন, অর্থাৎ তার রচনার মধ্যে অনেকটা আনন্দ পাওয়া যেত, ভ্রমণ বিষয়, এগুলো তাকে বলা হচ্ছে অনন্য গদ্যশৈলীর স্রষ্টা। রবীন্দ্রনাথের স্নেহ সাহিত্যে 5 বছর লেখাপড়া করার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন, অর্থাৎ তিনি শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছেন। সেখান থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাই বলা হচ্ছে রবীন্দ্রনাথের স্নেহ সাহিত্যে তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন। এবার আসি তার ওর কোথায় তিনি কর্মরত ছিলেন সেটা। এছাড়া তিনি আলিগড় কলেজ, বার্লি বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন, পড়াশোনা করেছেন, পাশাপাশি তিনি সেখানে অধ্যাপনা করেছেন। তিনি মূলত রম্য রচয়িতা, আর রম্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে তার অবদান রয়েছে। তিনি খ্যাত রম্য রচয়িতা হিসেবে খ্যাত। এই দেখুন উল্লেখযোগ্য গ্রন্থগুলো দেখি: স্বপ্ন, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে ডাঙ্গায়। এই জলে ডাঙ্গা থেকে কিন্তু তোমাদের আজকে নীলনদ আর পিরামিডের দেশ নাম হয়েছে। এই গুণী লেখক 1974 সালে মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিতি। আমাদের আজকের পাঠের নাম কি বলতো? নীলনদ আর পিরামিডের দেশ। নীলনদ আর পিরামিডের দেশ, এখানে আমরা দেখতে পাচ্ছি লেখক কি করছে। লেখক সন্ধ্যের সময় সুয়েজ বন্দরে পৌঁছেছেন, অর্থাৎ ভ্রমণের জন্য গিয়েছেন। সবাই মিলে কোথায় গিয়েছিলেন? মিশরে গিয়েছিলেন নীলনদ আর পিরামিড দেখতে।
আর সেইখান থেকে, সেই ভ্রমণ কাহিনী থেকে কিন্তু লেখক তোমাদের জন্য লিখেছে নীলনদের পিরামিডের দেশ। এটা তোমাদের জন্য সংক্ষিপ্ত পরিমার্জিত, এটা আরো বিস্তারিত আছে, তোমাদের পাঠ্য হিসেবে সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে এই অংশটুকু নিয়ে আসা হয়েছে। দেখো, বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর। বিশ্বে যে অনেক পুরনো সভ্যতা আছে না, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিশর, যেখানে অনেক রকম সভ্যতা আমরা দেখতে পাচ্ছি। প্রাগৈতিহাসিক যুগ থেকে মিশরের নীলনদকে ঘিরে গড়ে উঠেছে সভ্যতা। নীলনদকে ঘিরে অর্থাৎ নীলনদের আশেপাশে মিশরে কি করা হতো, নীল চাষ করা হতো। আর নীল চাষ করা হতো বলে এই নীলটা কি মিশরের একটা ফসল পরিণত, এবং সারা জায়গায় যেন নীলটা ছড়িয়ে গেছে। আর সেখান থেকে বলা হচ্ছে নীলনদকে ঘিরে এই সভ্যতাগুলো গড়ে উঠেছে। মিশরের আবহাওয়া শুষ্ক বলে এই সভ্যতা অনেক নিদর্শন কিন্তু কালের ধারায় বা কালের কবলে হারিয়ে যায়নি। দেখা যাচ্ছে যদি অনেক দেশ আছে না বন্যা কবলিত বা ঘূর্ণিঝড় হচ্ছে বা কোনো দুর্যোগ হচ্ছে, এই সমস্ত কারণে অনেক সময় আমাদের সভ্যতাগুলো বিলীন হয়ে যায়, হারিয়ে যায়, কালের গর্ভে সেগুলো হারিয়ে যায়। কিন্তু মিশরের আবহাওয়া শুষ্ক, আর শুষ্ক থাকার কারণে এই সভ্যতা এখনো কিন্তু হারিয়ে যায়নি, এগুলো এখনো টিকে রয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখক কি করছে, সুরেশ বন্দরে পৌঁছানোর পরে লেখক আবার কি করলো, গাড়িতে চললো। গাড়িতে যেতে যেতে তিনি কি করলো, মোড়ের পথের দিকে এগিয়ে যাচ্ছেন। আর যাওয়ার পথে তিনি হলো গাড়ি যখন মোড়ের ভিতরে যাচ্ছে, তখন লেখকের মধ্যে ভয় হচ্ছিল। কি ভয় হচ্ছিল, যে হয়তো বা সে আর ফিরবে না, বা কোনো গাড়ি দুর্ঘটনা হবে, মোড়টা হলো উল্টে যাবে, এরকম তার মধ্যে চিন্তা ভাবনা হচ্ছিল। চিন্তা ভাবনা থেকে তিনি কি মনে করলেন, যে যদি এর মধ্যে মোড়ের মধ্যে সে তারা আটকে যায়, গাড়িতে তো পর্যাপ্ত পানি তুলেনি, কয়েকশো গ্যালন পানি তো উঠায়নি, তাহলে তারা কিভাবে বাঁচবে, এইরকম চিন্তা ভাবনা করছে। আর লেখক যাচ্ছে, এই যে লেখকের ধারণা, লেখক পথগুলা দেখছে আর কায়রো শহরের আশপাশ দেখছে, এই সমস্ত দেখতে দেখতে লেখকের মনের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে। সেখান থেকে নীলনদ আর পিরামিডের দেশ গল্পটা তোমাদের জন্য সে কি করেছে, লিখে ফেলেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে লেখক যখন কায়রো শহরে পৌঁছালো, তখন ঠিক রাত 11টা বাজে। রাত 11টায় যখন হঠাৎ করে গাড়ি রেখে ছাঁকুনিতে কি হলো, ঘুমটা ভেঙে গেল। তার আগে কিন্তু লেখক যখন যাচ্ছিল, তখন কিন্তু মোটরের মাথা দুইটা যখন উঁচু হচ্ছিল এবং সামনে জল জল করছিল, লেখক হচ্ছিল সবুজ আলো। আর সবুজ আলো যখন হলো দেখতে পায়, লেখক তখন ভাবছিল এটা সম্পূর্ণ ভূতের চোখ। লেখকের ধারণা, কারণ লেখক অনেক আগে থেকে মিশর সম্পর্কে বা মরুভূমি থেকে তিনি অনেক ধারণা পেয়েছে, অনেক ভূত প্রেতের গল্প শুনেছে, ভৌতিক গল্প শুনেছে, আবার এরকম শুনেছে যে হলো প্রিয় সন্তানের চাইতে যে প্রিয় বেদুইন কি করেছে, সেই মুখকে জবাই করে তার পিঠের মধ্যে রাখা হলো পানি খেয়েছিল, খেয়ে জীবন ধারণ করেছিল। এই সমস্ত কাহিনী আগে শোনার পরে লেখকের ভেতরে একটা ভয় জন্মিয়েছিল। আর সেই ভয় থেকেই লেখক যখন গাড়ির আলো দেখতে পেল, সবুজ আলো দেখতে পেল, তখন সে ভাবলো এটা সম্ভবত ভূতের চোখ। লেখক যখন কায়রো শহরে পৌঁছালো, তখন 11টা। তারপরে সবাই কি করলো, গাড়ি থামলো। আর এই কায়রো শহর কিন্তু নিশাচর বলতে সেখানে রাতের বেলাতে মনে হচ্ছে দোকানপাটগুলো সব জল জল করছে, সব সেখানে ক্যাবারে বলো, তারপরে খদ্দেরা আসছে, খাবার ছোট ছোট খাবার দোকানগুলো, বিভিন্ন রকম খাবার দোকান, সেখানে লোকজন গিজ গিজ করছে। এবং লেখকরা কি করলো, ওখানে থামলো, 3টা টেবিল একসাথে করার পরে তারা কি করলো, তাদের খাবার আয়োজনটা সম্পূর্ণ করলো। এবং সেখানকার খাবার দোকানে যে বাবুর্চি ছিল, সে কিন্তু সাদরে তাদেরকে গ্রহণ করলো এবং তাদেরকে বারবার করে সালাম জানাচ্ছিল। এই যে লেখক কি করলো, কায়রো শহরের একটা সুন্দর পরিচয় কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে লেখার মধ্যে। তাই বলা হচ্ছে রচনাটি সৈয়দ মুস্তাফা আলীর জলে রাঙা গ্রন্থ থেকে সংক্ষিপ্ত পরিমার্জিত করে সংকলিত করা হয়েছে। সংক্ষেপে, একদম সংক্ষেপে কিন্তু দেখো কি সুন্দর করে কায়রো শহরের মানুষজন কেমন, কিভাবে তারা অতিথি আপ্যায়ন করে, বা লোকজন রাতের বেলায় কিভাবে ঘুরে বেড়ায়, নিশাচর শহর, রাতের বেলায় মানুষ ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু দেখো খুব সুন্দর করে সংক্ষিপ্ত করে আমাদের সামনে তুলে ধরেছে। এই রচনায় এসেছে চারিদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর। কায়রো শহরের অদূরে গিজে অবস্থিত পিরামিড ও মিশরের ভূগোল বিখ্যাত মসজিদ প্রসঙ্গ। এখানে বলা হচ্ছে কায়রো শহর, মিশরে অনেকগুলা দেখা যাচ্ছে পিরামিড আছে, কিন্তু প্রথমে গিজে শহরের যে সামনে যে লেখকরা যেখানে দাঁড়ালো, সেখানে কিন্তু 3টা পিরামিড ছিল, বড় বড় 3টা পিরামিড। এই পিরামিডের উচ্চতা প্রায় 500 ফুটের হবে। আর এটাই হলো লেখকরা কিন্তু এই গিজে শহরের সামনে যে এই 3টা রেখেছিল। তাছাড়াও এই 3টা পিরামিড ছাড়াও আরো কিন্তু অনেকগুলো পিরামিড আছে, যেগুলো লেখকের নজর কাড়ে। আর লেখক কি করলো, এই যে পিরামিড ছাড়াও কিন্তু আরেকটা জিনিস দেখলো, সেটা হচ্ছে
মসজিদ, এত সুন্দর সুন্দর মসজিদ, মসজিদের মিনারগুলো যা কিনা সবার মন কাড়ে। আর এইসব দেখার জন্য, এইসবের আকর্ষণে কিন্তু পর্যটকরা সবাই কি করে, সেখানে দেখতে যায়, ঘুরতে যায় এবং বারবার কায়রো অভিমুখে মানুষ কি করে, ছুটে যায়। তাই বলা হচ্ছে এইসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যান কায়রোর অভিমুখে। কায়রো শহরের আলো পড়া রাতের বেলা, রাতের বেলায় চারিদিকে যখন সবাই কি করে, ঘুমিয়ে যাচ্ছে রাতের বেলায়, কিন্তু কায়রো শহরটা জল জল করছে। ছোট ছোট দোকানগুলা, ক্যাফেগুলা সবাই কি করছে, সেখানে আনন্দ করছে, রাতের বেলায় খাওয়া দাওয়া করছে, সব দিকে চারিদিকে যেন ঝকঝক করছে, একদম পরিষ্কার স্বপ্ন দেখা যায়। তাই বলা হচ্ছে যে আলোর শহরই হয়ে যাচ্ছে সেখানে। রেস্তোরাঁ থেকে ভেসে আছে নানা রকম খাবার দাবারের সুগন্ধ, যা কি করছে পথচারীর ক্ষুধা বাড়িয়ে দিচ্ছে। কায়রোর রান্না অনেক সুন্দর, আর এই জন্য বলা হচ্ছে মিশরীয় রান্নারা হচ্ছে ভারতীয় রান্নার মামাতো বোন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় রান্নার মামাতো বোন কাকে বলা হচ্ছে, মিশরীয় রান্নাকে বলা হচ্ছে। আর এই রান্না এত সুস্বাদু, এত সুন্দর সুগন্ধ, যেগুলো কিনা পথচারীকে ক্ষুধার্ত বানিয়ে দিচ্ছে। এখানে শিক কাবাব বলো বা হলো কোরমা বলো, মানে অনেক রকমের খাবার এখানে পাওয়া যায়, আর যেগুলো অনেক সুস্বাদু। মিশরীয়রা দেখো পিরামিড নির্মাণ করেছে। পিরামিড নির্মাণিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য। মিশরীয় মিশরের সময় যে সম্রাট ফারাওরা, সম্রাটদেরকে বলা হতো ফারাও, এরা কি করতো, তারা ভাবতো যে মৃত্যুর পরে যদি তাদের শরীরের কোনো অংশ ক্ষত হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা আঘাতপ্রাপ্ত হয়, তখন কি হবে, তারা পুনর্জন্ম পাবে না, অর্থাৎ পুনরায় তারা জন্মগ্রহণ করতে পারবে না। এই ধারণা থেকে মিশরের প্রাচীন সম্রাট কি হচ্ছে, ফারাওরা কি করেছিল, মৃতদেহকে মমি বানিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল। অনেক পুরো দিয়ে ওরা কি করছিল, একটা কবরস্থ করে রাখছিল, যেন কোনোভাবে কোনো ঝড় বৃষ্টি ক্ষয় বা হলো জলোচ্ছ্বাস এগুলো কোনো কিছুতে তাদের দেহগুলোকে নষ্ট করে দিতে না পারে। আর এই জন্য তারা কি করলো, মমি বানিয়ে রাখলো। পাথরের ছাই দিয়ে তৈরি বিশাল আকারের সমাধিস্থ এটি, পাথর দিয়ে তৈরি, অর্থাৎ মৃতদেহটাকে পাথরের মধ্যে মুড়িয়ে রাখা হতো। আর এইভাবে তারা মমি বানিয়ে তাদের যে মৃতদেহগুলো সংরক্ষণ করে রাখতো। নীলনদ আর পিরামিডের পরে মিশরের অতুলনীয় সৌন্দর্য, সেখানকার ভূগোল বিখ্যাত অপূর্ব মসজিদের সৌন্দর্য। মসজিদের মিনারগুলো অনেক চমৎকার, যেগুলো কিনা ওই শহরের আরো সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। আর এই জন্য মানুষ কি করছে, সমস্ত মানুষরা বারবার কিন্তু ছুটে যাচ্ছে, কোথায় ছুটে যাচ্ছে, সেই মিশরে যাচ্ছে। মিশরে যে সেইগুলোকে দেখার জন্য, এক নজর দেখার জন্য মানুষ ছুটে ছুটে বারবার করে সেখানে চলে যাচ্ছে। কায়রোতে বৃষ্টি হয়, বৃষ্টিটা হয় খুব কম, দৈবত যাকে বলা হচ্ছে, হঠাৎ হঠাৎ আকস্মিক, এবং সেটা হচ্ছে 2 ইঞ্চির মতো, এর বেশি কিন্তু হয় না। হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিটা খুবই কম। আমরা দেখতে পাচ্ছি মিশরের দেখতে পাচ্ছি পিরামিড। এই পিরামিড গুলো যে সবচেয়ে বড় 3টা পিরামিড, সেগুলো উচ্চতা প্রায় 500 ফুটের উপরে। আর এই পিরামিড গুলো বানাতে কতগুলো লোক কাজ করে তোমাদের কি ধারণা আছে? প্রায় 1 লক্ষ লোক কাজ করেছিল 20 বছর, এবং সেখানে অনেকগুলো পাথরের ব্যবহার করা হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 23 লক্ষ পাথর ব্যবহার করে পিরামিড গুলো তৈরি করা হয়েছে। তাহলে আমরা এই বিশাল পিরামিড দেখার সৌন্দর্য হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু লেখকের বর্ণনা থেকে আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পারছি, আমরা অনুভব করতে পারছি যে সেটা কতটা আকর্ষণীয়। আর এটার জন্যই কিন্তু আমাদের বারবার কি হবে, সেখানে যাওয়ার মন চাইবে। তাই বলা হচ্ছে যে এই সময় টানে সমুদ্ররা কি করছে, ছুটে যাচ্ছে মিশরে। ছবিতে লক্ষ্য করো পিরামিড, নীলনদ আর পিরামিডের দেশে এই যে পিরামিড অনেক বড় বড়, ছোট বড় অনেক পিরামিড আছে। তার মধ্যে গিজে শহরের সামনে যেখানে লেখকরা দাঁড়িয়েছিল, সেখানে কিন্তু 3টা পিরামিড লেখকরা লক্ষ্য করেছিল, যে 3টা সবচেয়ে বড় পিরামিড। তাহলে তোমরা ছবি দেখতে পাচ্ছ পিরামিড, এই যে এটা হচ্ছে পিরামিড, ত্রিকোণাকার, অনেক উঁচু, তাই না? নীলনদের পানি এটা, তাই না? এই নীল নদীর পানি, এই যে নীল নদে যখন লেখক হলো কোথায় গেল, মিশরে গেল, কায়রো শহরে গেল। আর যাওয়ার পথে লেখক একটা নদী দেখেছিল, যে নদীতে একটা নৌকা চলছিল, যে নৌকাটা আস্তে আস্তে যাচ্ছিল এবং পাল তোলা ছিল, ত্রিকোণাকার পাল তোলা। আর এই পাল তোলা নৌকাটা যখন বাতাসে দোলা খাচ্ছিল, তখন লেখক মনে হচ্ছিল পেটুয়া একটা ছেলে পেটটা কি করছে, ফুলিয়ে দিয়েছে, পেট ফোলা একটা ছেলে পেটটা ফুলিয়ে রেখেছে। হঠাৎ যদি জোরে একটা বাতাস আসে, দেখা যাচ্ছে নৌকাটা
উল্টিয়ে যাবে বা নৌকাটা তলিয়ে যাবে। লেখকের মনের মধ্যে নৌকাটা দেখে ভয় হয়েছিল যে এত বাতাসের মধ্যে হয়তো বা কোনো না কোনো সময় নৌকাটা তলিয়ে যাবে। এইরকম ভাবে ছোট ছোট দেখো এর মধ্যে ছোট ছোট নৌকা, এগুলো দেখে লেখকের মনের মধ্যে একটা ধারণা জন্ম হয়েছিল। আমরা আগে বলেছি মিশরীয় শহরটা অতি রমণীয়। এই যে পরিবেশটা দেখো, এখানে একটা তারপরে ছবি দেওয়া হয়েছে। এইরকম সুন্দর যদি পরিবেশ দেখা যায়, এই বড় বড় পিরামিড দেখা যায়, মসজিদগুলো দেখা যায়, তাহলে কি আমাদের আগ্রহ হবে না দেখার জন্য? এই জন্য বলা হচ্ছে মিশরের পরিবেশটা অতি রমণীয়, নীলের ঘেরা, চারিদিকে যেন প্রকৃতি যেন চারিদিকে নীল দিয়ে ঘিরে রেখেছে। আর এই সৌন্দর্য দেখার জন্য আমরা বারবার করছি নীল নদের কাছে ছুটে যাচ্ছি। নীল নদে পিরামিড দেশে আমরা দেখতে পাচ্ছি উটের কথা এসেছে। এই যে উট দেখেছো, এই উটের পিঠের মধ্যে কিন্তু অনেকগুলো পানি সংরক্ষণ করে রাখে। এই পানি তারা পরবর্তীতে খায়। আর এই যে আমরা দেখতে পাচ্ছি লেখকের একটা গল্প থেকে আসলো যে বেদুইন কি করলো, তার সন্তানের চাইতে প্রিয় উটকে কি করেছিল, জবাই করেছিল, করে সে পানি পান করেছিল, নীল নদের পানি। আর এই তো পিরামিড, পাশাপাশি তিনটা খুব বড় বড় পিরামিড, উচ্চতা কত বলতো, প্রায় 500 ফুটের উঁচু মতো। এইভাবে আমরা পিরামিড শহরটাকে চোখের সামনে কি করছি দেখতে পাচ্ছি, তাই না? তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু শব্দের অর্থ আছে, যে অর্থগুলো তোমরা জেনে নিবে। দেখো, আবজার, আবজার অর্থ গিজ গিজ করা। অনেক লোক একসাথে, যে আমরা কায়রো শহরে দেখতে পেলাম যে কায়রো শহরের রেস্তোরাঁগুলোতে অনেক লোক একসাথে গিজ গিজ করছে, ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে। জাত বেজাত, নানা জাতের। ওখানে শুধুমাত্র আমরা দেখতে পেলাম যে হলো লেখক তা কিন্তু না, সেখানে আমরা দেখতে পাচ্ছি নিগ্রোদেরকে। নিগ্রোরা কালো, তাদের শরীরে এমন চকচক করছে এবং তেল গড়িয়ে পড়ছে। আবার দেখতে পাচ্ছি সুদানিদেরকে। সুদানিরা কি করছে, অনেক হলো লম্বা, তাই না? যাদের হলো চামড়ার রংটা ব্রোঞ্জের মতো এবং প্রায় 6 ফুটের মতো লম্বা, আর চওড়াটাও ঠিক 6 ফুটের চেয়ে বেশি। কিন্তু এই জন্য বলা হচ্ছে এখানে জাত বেজাদের, মিশর শহরে জাত বেজাদের লোকজন দেখা যাচ্ছে। একটা শব্দের অর্থ আমরা জানলাম, জাত বেজাদ মানে নানা জাতের। তাহলে নানা জাতের লোক আমরা দেখতে পাচ্ছি মিশর শহরে। গন্ডার, গন্ডার অর্থ 4টি। আমরা লেখকের বর্ণনায় দেখেছি যে লেখক কায়রো শহরে যখন পৌঁছালেন তখন গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ খোলা আছে, অর্থাৎ 4টা 5টা এরকম করে, গন্ডায় গন্ডায় 4টা করে এরকম বলা হয়েছে লেখকের বর্ণনা থেকে। তাহলে গন্ডার শব্দটাও আমরা কিন্তু আমাদের পাঠের মধ্যে পেয়েছি। শব্দের অর্থ কিন্তু আমরা খুব ভালো করে জেনে নিবে। এখন আসি বানান। তোমরা যে অ্যাসাইনমেন্ট লিখবে, তাই না? এই অ্যাসাইনমেন্ট লেখার জন্য বানানটা কিন্তু খুব জরুরি। তোমরা যদি ভুল বানান লিখো তাহলে কিন্তু তোমাদের মূল্যায়নটা ঠিক মতো হবে না। এই জন্য তোমরা সবসময় বানানের প্রতি যত্নশীল হবে। আমি কয়েকটা বানান দিয়েছি, তারপর তোমরা যখন বানানগুলো লিখবে অবশ্যই লক্ষ্য করবে কোন বানানটাতে কি আছে, কোথায় রেফের ব্যবহার আছে, কোথায় জফল আছে, কোথায় যুক্ত বর্ণ আছে। দেখো, কীর্তিস্তম্ভ, এখানে আমরা রেফ ব্যবহার করেছি, তাই না? যত শয়তয়, ময় হয়, যুক্ত বর্ণ ব্যবহার করেছি। এই যে বানানগুলো তোমরা যদি দেখো, সঠিকভাবে লিখতে চেষ্টা করো। এখানে যদি যত শয়তয় না দিয়ে ময় তয় দেওয়া, তাহলে এটা খুব ভুল হবে। এই জন্য আমরা অবশ্যই বানানগুলো লেখার সময় খুব যত্নশীল হব। ক্যারাভ্যান, জফলা ব্যবহার করেছি, ক্যারাভ্যান। পিরামিড, পিরামিড বন্দর, এখানে যুক্ত বর্ণ ব্যবহার করেছি। আবজার, আবজার হলো আমরা বানানটা যদি জ দিই তাহলে কিন্তু হবে না, আমাদের বর্গীয় জয় দিতে হবে। এই জন্য বানান লেখার সময় অবশ্যই আমরা খুব সতর্কতার সাথে বানানটা লেখার চেষ্টা করব। তোমরা তোমাদের এই পাঠ্যটা খুব ভালো করে আমরা আবারও আলোচনা করলাম, তারপরে তোমরা কি করবে, বাসায় এটা একবার রিভিউ করবে। যেহেতু আমাদেরকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, অ্যাসাইনমেন্টগুলো আমরা যেন সুন্দর করে লিখতে পারি, এই জন্য বারবার কিন্তু আমরা পড়বো। বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় পড়বো, যেন কোথায় কি আছে ছোট ছোট প্রশ্নগুলো আমরা যেন উত্তরটা সঠিকভাবে লিখতে পারি। এবার আসি, আমরা এতক্ষণ আলোচনা করলাম তোমাদেরকে পিরামিড, নীলনদ আর পিরামিডের দেশ, তাই না? এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করবো। প্রশ্নগুলোর উত্তরগুলো দেখো তোমাদের মনে আছে কিনা। ক্যারাভ্যান অর্থ কি বলতো? ক্যারাভ্যান অর্থ হচ্ছে কাফেলা। কাফেলাকে বলা হচ্ছে ক্যারাভ্যান। পিরামিডের উচ্চতা কত? প্রায় 500 ফুটের মতো। লেখক কখন কায়রো শহরতলিতে পৌঁছেছিল? লেখক ঠিক রাত 11টার সময় কায়রো শহরতলিতে পৌঁছেছিল। কোন শহরের মতো নিশাচর শহর লেখক আগে দেখেনি? কোন শহরের মতো? কায়রো শহরের মতো। লেখক সেখানে যখন রাতে পৌঁছালো, 11টার পরে পৌঁছালো, তখন দেখা যাচ্ছে চারিদিকে চকচক করছে, চারিদিকে আলোর ঝলকানি। আর যা দেখে লেখকের মনে হয়েছিল যে এরকম নিশাচর শহর আর কোথাও সে দেখেনি। মিশরের সম্রাটের কি নামে পরিচিত? কি নামে পরিচিত? ফারাও নামে পরিচিত। এইভাবে ছোট ছোট প্রশ্ন তোমরা দেখবে তোমাদের বইয়ের মধ্যে
অনেক ছোট ছোট প্রশ্ন আছে, যেগুলো আমরা একবার যদি রিডিং করি তাহলে নিজেরাই উত্তরগুলো খুব সুন্দর করে লিখতে পারবো। তোমরা খুব ভালো করে অ্যাসাইনমেন্টগুলো লিখবে। আগামী দিন তোমাদের আবারও ক্লাস নেওয়া হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালামু আলাইকুম।